ক্যাশ ফ্রম ফিন্যান্সিং অ্যাক্টিভিটি। ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি হচ্ছে কোম্পানির কোর বিজনেস থেকে কত পরিমাণ ক্যাশ এলো। ক্যাশ ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি হচ্ছে কোম্পানি কত পরিমাণ ইনভেস্ট করলো, যেটা ফিউচারে তার ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি বাড়াতে পারে। আর ক্যাশ ফ্রম ফিন্যান্সিং অ্যাক্টিভিটি হলো কোম্পানি কত পরিমাণ ধার নিচ্ছে বা কোম্পানি শেয়ার ইস্যুর মাধ্যমে টাকা তুলছে, মার্কেট থেকে টাকা তুলছে। ক্যাশ ফ্রম ফিন্যান্সিং অ্যাক্টিভিটির মধ্যে কি কি পড়ছে? সবার প্রথমেই আসবে ইস্যুয়েন্স অফ শেয়ার। আমরা বলেছিলাম যে আমাদের প্যাড গ্রোথ ইপিএস গ্রোথের সঙ্গে সমান হবে যদি কোনো নতুন শেয়ার ইস্যু না করে, কোম্পানির প্রমোটার নতুন কোনো শেয়ার ইস্যু না করে। আমরা কোথা থেকে দেখবো? এইখান থেকে, ইস্যুয়েন্স অফ শেয়ার। ওই কোয়ার্টারে যদি নতুন শেয়ার ইস্যু করে, শেয়ার ইস্যু করে যদি টাকা তোলে, তাহলে এইটা কিন্তু পজিটিভ হবে, এটা অ্যাড হয়ে যাবে। যদি নতুন ইস্যুয়েন্স অফ শেয়ার হয়, তাহলে এইটা যদি বেশি পরিমাণে পজিটিভ হয়, তাহলে জানতে হবে আমাদের ইপিএস কিন্তু কমতে চলেছে। তো সেইটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। ইস্যুয়েন্স অফ শেয়ারের মাধ্যমে কোম্পানি টাকা তুলছে, নট নেসেসারিলি যে ইস্যুয়েন্স অফ শেয়ার সবসময় খারাপ। কোম্পানিকে তো তার ভবিষ্যতে গ্রোথের জন্য টাকা তুলতেই হবে। তো ইস্যুয়েন্স অফ শেয়ারের মাধ্যমে সে তুলছে, এবার কত পরিমাণ তুলছে সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যদি না তোলে ফাইন, যদি তোলে তাহলে আমাদেরকে দেখতে হবে যে তাতে আমাদের ইপিএস এ কি ইম্প্যাক্ট আসতে চলেছে। তো ক্যাশ ইস্যুয়েন্স অফ শেয়ারের মাধ্যমে কোম্পানি যে ক্যাশটা পাচ্ছে সেটা অ্যাড হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে বাইব্যাক অফ শেয়ার। এটার উল্টো, ইস্যুয়েন্স অফ শেয়ারসের এটা উল্টো, বাইব্যাক অফ শেয়ারস। কোম্পানি শেয়ার ইস্যু করে টাকা তুললো, এবার যদি কোম্পানি দেখলো যে আমার প্রচুর শেয়ার আছে এবং আমার কাছে কিছু উদ্বৃত্ত ক্যাশ আছে, ফ্রি ক্যাশ আছে। এবার কোম্পানি হয়তো ভাবতে পারে যে আমার মার্কেটে যে নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার সেটাকে আমি কমিয়ে দেবো। সেটা কিন্তু কোম্পানি করে, মাঝে মাঝেই করে, সেটা বাইব্যাক অফ শেয়ারের মাধ্যমে করে। কোম্পানি নিজেই তার শেয়ার কিনে নিল বাইরে থেকে, মানে আউটস্ট্যান্ডিং শেয়ার কমে গেল। তো এটাও কিন্তু এটা করলে পরে কি হবে? কোম্পানির ইপিএস বাড়বে। নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার কমে গেল, আমাদের ইপিএস হচ্ছে নেট প্রফিট ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ারস, নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ারস। তো নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার যদি কমে যায় তাহলে আমার ইপিএস বাড়বে। তো কোম্পানি মাঝে মাঝেই এটা কিন্তু ইনভেস্টরদের জন্য করে থাকে, বাইব্যাক অফ শেয়ার। বাইব্যাক অফ শেয়ারের জন্য কোম্পানি ক্যাশ বার্ন আউট করে, ক্যাশ দিয়ে তারপরে সেই সব শেয়ার গুলো কিনে নেয়, তাহলে ক্যাশ বেরিয়ে যাচ্ছে। নেগেটিভ সাবস্ট্রাক্ট, কোম্পানি এটা ক্যাশ আউট হয়ে যাবে, কোম্পানি ক্যাশ আউট। এটা হবে ক্যাশ ইন, ইস্যুয়েশন অফ শেয়ার। নেক্সট হচ্ছে কোম্পানির বড় করলো, কোম্পানি বোরোয়িং থাকলো, মানে ডেট করলো, ব্যাংক থেকে হোক বা হয়তো ডিবেঞ্চারের থ্রুতে হোক, কর্পোরেট বন্ডের থ্রুতে হোক, কোম্পানি মার্কেট থেকে ধার করলো। তো সেই ধারের জন্য কোম্পানির কাছে ক্যাশ আসবে, মানে ক্যাশ ফ্লো পজিটিভ হবে, বোরোয়িং এর জন্য ক্যাশ ফ্লো পজিটিভ হবে। বোরোয়িংস, লোন, ডেট, এইগুলোর জন্য কোম্পানি ক্যাশ ইন হবে, অর্থাৎ পজিটিভ, অর্থাৎ এই ক্যাশ কিন্তু বাড়বে। নেক্সট, রিপেমেন্ট অফ লোন। কোম্পানি লোন আছে আমার কাছে, কোম্পানির কাছে কিছু এক্সট্রা ক্যাশ রয়ে গেল, যেটা অপারেটিং অ্যাক্টিভিটিতে কোম্পানি ইউজ করতে পারছে না বা ক্যাপেক্স করছে না, তাহলে সেটা কোম্পানি অনেক সময় কি করে, তার ডেটটাকে শোধ করে। ডেট শোধ করলে আমার ইন্টারেস্ট কমলে পরে আমার নেট প্রফিট বাড়বে। তাহলে রিপেমেন্ট অফ লোন, ডেট, এইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এইটা কিন্তু হবে শুধু প্রিন্সিপাল অ্যামাউন্ট অফ লোন,
প্রিন্সিপাল অ্যামাউন্ট অফ লোন। আমরা জানি যে লোনের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে প্রিন্সিপাল আর একটা হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্টটা কিন্তু এইখানে বাদ যাবে না, ইন্টারেস্ট বাদ যাবে কোথায়? অপারেটিং অ্যাক্টিভিটিতে যে নেট প্রফিট বার করার সময়। আমরা আগেই দেখেছি আমরা যে অপারেটিং প্রফিট অর্থাৎ আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, এইখান থেকে ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স বাদ দিয়ে আমরা নেট প্রফিট বা প্যাট পেয়েছি, যেটা শুরুতেই আমার ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছে। তো এইখানে আমরা ইন্টারেস্ট বাদ দিয়ে দিচ্ছি। কিন্তু লোনের যে প্রিন্সিপাল অ্যামাউন্ট, লোন কোম্পানি যখন লোন রিপেমেন্ট করবে, প্রিন্সিপাল অ্যামাউন্টটা কোম্পানির বাদ যাবে ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটির এই রিপেমেন্ট অফ লোন এই সেকশন থেকে। তো এইটা রিপেমেন্ট অফ লোন হয়ে যাচ্ছে, মানে কোম্পানি থেকে ক্যাশ বেরিয়ে যাচ্ছে, তাহলে ক্যাশ আউট। ক্যাশ আউট। আর কি হতে পারে? কোম্পানি রিপেমেন্ট অফ লোন করলো, আর হচ্ছে ডিভিডেন্ড। কোম্পানি ধরুন ডিভিডেন্ড দিল, কোম্পানি যে শেয়ার হোল্ডারকে ডিভিডেন্ড দেয় সেইটা কিন্তু এই ক্যাশ ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিতে কোম্পানির অ্যাকাউন্টেবল হবে, ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আসবে। ডিভিডেন্ড যদি কোম্পানি দেয় সেটা ক্যাশ আউট অর্থাৎ নেগেটিভ। ক্যাশ আউট অর্থাৎ সেটা ক্যাশটা বেরিয়ে যাচ্ছে, সেটা বাদ যাবে। তাহলে দেখুন ক্যাশ ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিতে কি কি আছে? ইস্যুয়েন্স অফ শেয়ার, যদি শেয়ার ইস্যু করে তাহলে ক্যাশ আসবে। যদি বাইব্যাক অফ শেয়ার করে ক্যাশ বাদ যাবে, অর্থাৎ কোম্পানির শেয়ার কিনে নিল, তার মানে ক্যাশ বেরিয়ে গেল, কোম্পানির থেকে ক্যাশ দিয়েই তো শেয়ার কিনবে। তারপর বোরোয়িংস, যদি নতুন করে লোন নেয় তাহলে ক্যাশ ইন হবে, কোম্পানির হাতে ক্যাশ আসবে। রিপেমেন্ট অফ লোন ক্যাশ আউট হবে। আর হচ্ছে ডিভিডেন্ড, যদি ডিভিডেন্ড দেয় কোম্পানির হাত থেকে ক্যাশ বেরিয়ে যাবে। তো এইখানে মেন কি জিনিসটা দেখার, আমাদেরকে দেখার যে কোম্পানি নতুন কোনো শেয়ার ইস্যু করছে কিনা, সেটা ক্যাশ ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটির এই সেকশন থেকে আমরা দেখতে পাবো। বাইব্যাক অফ শেয়ার, সেটা কোম্পানির জন্য ইপিএস গ্রোথের জন্য ভালো, সেটা করছে কিনা, সেটা যদি হয় তাহলে নেগেটিভ হবে। আর যদি কোম্পানি ধরুন ডিসাইড করলো যে বাইব্যাক করেছে, তাহলে বাইব্যাক করেছে তো সেটা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে সেটা অবশ্যই এটা রিফ্লেক্ট হবে, সেটা আমাদেরকে দেখে নিতে হবে। কোম্পানি নতুন কোনো লোন নিচ্ছে কিনা সেটা কিন্তু ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আমরা দেখতে পাবো। আমরা হয়তো কোম্পানি বলছে যে আমার হাতে প্রচুর নেট প্রফিট এসছে, কিন্তু সেটা পেপারে, অথচ কোম্পানির হাতে কোনো ক্যাশ নেই, কোম্পানি শুধু বোরোয়িংস বাড়িয়েই যাচ্ছে। সেটা দেখে নিতে হবে যে কোম্পানির বোরোয়িংস কত বাড়ছে। যদি তার ক্যাপেক্স এর জন্য কোম্পানি বোরোয়িং করে বা লোন নেয় তাহলে কিন্তু ঠিক আছে, কিন্তু যদি তার ডেইলি অপারেশন অ্যাক্টিভিটির জন্যই কোম্পানিকে বোরোয়িংস করতে হচ্ছে, লোন নিতে হচ্ছে, তাহলে উই হ্যাভ টু বি কশাস। রিপেমেন্ট অফ লোন, আমাদের যে লোন আছে, কোম্পানির হাতে যদি ফ্রি ক্যাশ ফ্লো থাকে, মানে এই ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি অনেক ধরুন আছে, উদ্বৃত্ত অনেক টাকা আছে, সেইটা কোম্পানি যদি রিপেমেন্ট অফ লোন করে, লোন যেটা আছে সেটা কমিয়ে দিচ্ছে, তাহলে কিন্তু ভালো, কোম্পানির জন্য ভালো। তাহলে কোম্পানির এই ইন্টারেস্ট কমে যাবে, ইন্টারেস্ট কস্টটা কমবে, কোম্পানির নেট প্রফিট আলটিমেটলি বাড়বে। ডিভিডেন্ড, আমরা আগের দিন দেখেছিলাম যে কোম্পানির ডিভিডেন্ড, এই ডিভিডেন্ডটা যদি বা কোম্পানির ক্যাশ ফ্লো থেকে বেশি হয়ে যায়, তাহলে জানতে হবে কোম্পানি কিন্তু ধার নিয়ে ডিভিডেন্ড পে আউট করছে। তো এইটা আমাদেরকে দেখতে হবে যে ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি যেন সাফিসিয়েন্ট থাকে, তবেই কোম্পানি যা ডিভিডেন্ড দেয়। এইটা যদি না করে, আমার ধরুন প্রফিট দেখাচ্ছে কিন্তু ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি প্রফিটের থেকে কম এবং তার থেকে আমার ডিভিডেন্ড বেশি হলো, তার মানে জানতে হবে কোম্পানি ধার নিয়ে বড় করে ডিভিডেন্ড করছে, ডিভিডেন্ড দিচ্ছে। সেটা উই হ্যাভ টু বি ভেরি কশাস, কারণ হচ্ছে কোম্পানি তখন জানতে হবে যে প্রোমোটার নিজে টাকা নেওয়ার জন্য ধার করে ডিভিডেন্ড করছে, ডিভিডেন্ড দিচ্ছে। প্রোমোটারও তো শেয়ার হোল্ডার, আমাদের মতন ইন্ডিভিজুয়াল শেয়ার হোল্ডারদের মতন। তাহলে ডিভিডেন্ড যদি কোম্পানি অ্যানাউন্স করে, তাহলে আমরা যেরকম ডিভিডেন্ড পাবো, প্রোমোটারও ডিভিডেন্ড পাবে, মানে প্রোমোটারের হাতে কিন্তু তখন ক্যাশ থাকবে। প্রোমোটার ওই ধার নিয়ে কোম্পানির নামে ধার বাড়িয়ে নিজের অ্যাকাউন্ট ভর্তি করছে, নিজে ডিভিডেন্ড নিচ্ছে। উই হ্যাভ টু বি ভেরি কশাস। এই কোম্পানি কখনো চলবে না, শেয়ার ইনভেস্ট করলে পরে কখনোই আমরা রিটার্ন পাবো না। তো এই গেল মোটামুটি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তো এইটা সব কিছু, এই তিনটে জিনিস ক্যাশ ইন ক্যাশ আউট করে আমাদেরকে যে নেট ক্যাশটা আমরা পাবো, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি, ইনভেস্টিং অ্যাক্টিভিটি অ্যান্ড ফিনান্সিং অ্যাক্টিভিটি, এই তিনটে যখন সামেশন করে আমরা নেট পাবো, সেটাকে আমরা বলছি ফ্রি ক্যাশ ফ্লো।
ফ্রি ক্যাশ ফ্লো, অর্থাৎ এই টাকাটা কোম্পানির কাছে আছে এবং সেটা কোম্পানির ব্যালেন্সে আছে, রিজার্ভে আছে। তো সুতরাং যা ইনভেস্টমেন্ট সবকিছু করে নিয়েছে, যা ফিনান্সিং সবকিছু করে নিয়েছে, অপারেটিং অ্যাক্টিভিটি সবকিছু করার পর এই টাকাটা কোম্পানির হাতে আছে। এবার এইটা কোম্পানি অ্যাকাউন্ট, ধরুন একটা পিরিয়ডে আমরা তো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করি, ধরুন ফিনান্সিয়াল ইয়ার আমরা 25-26 এর জন্য আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বানাচ্ছি, তাহলে ফিনান্সিয়াল ইয়ার 25-26 এটার শুরুতে কোম্পানির হাতে কত ক্যাশ ব্যালেন্স ছিল সেইটার সঙ্গে এই ফ্রি ক্যাশ ফ্লো যোগ হয়ে যাবে। ওপেনিং ক্যাশ ব্যালেন্স যত ছিল, ক্যাশ ব্যালেন্স যত ছিল তার সঙ্গে এই ফ্রি ক্যাশ ফ্লো যতটা কোম্পানির হাতে সারা বছরের অ্যাক্টিভিটি শেষে যতটা টাকা থাকলো, এটা কোয়ার্টারলিও হতে পারে, মানে কোনো একটা কোয়ার্টার, ফার্স্ট কোয়ার্টার অফ ধরুন FY26 এ এটা আমরা করছি, তাহলে ফার্স্ট কোয়ার্টারের শুরুতে ওপেনিং ক্যাশ ব্যালেন্স কত ছিল কোম্পানির হাতে তার সঙ্গে ফ্রি ক্যাশ ফ্লো যোগ হয়ে যাবে, যোগ হয়ে আমার ক্লোজিং ক্যাশ ব্যালেন্স হবে। এই ক্লোজিং ক্যাশ ব্যালেন্সটা কোম্পানির ব্যালেন্স শিটে যাবে, ব্যালেন্স শিটে রিফ্লেক্ট হবে, ক্যাশ রিজার্ভ হিসেবে রিফ্লেক্ট হবে। তো ব্যালেন্স শিট আমরা ডিসকাস করব, ব্যালেন্স শিট আমাদেরকে দেখতে হবে, সেটা আমরা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখলাম, আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দেখলাম, এবার আমরা দেখব ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট আমরা কিছু জিনিস আছে যেটা আমাদেরকে কনসাসলি দেখতে হবে, সেই জিনিসটা আমরা পরের ভিডিওতে তাহলে ডিসকাস করব। আশা করছি আপনারা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ভালো করে বুঝেছেন। যদি আপনাদের কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান, আমি পরের দিন ডিসকাস করব। থ্যাংক ইউ।